অন্ধকারে ডুবে থাকা সর্পবরম গ্রামের সীমানা যেন সময় থেমে গেছে, আর হাওয়াও যেন জমে গেছে। এমন এক মধ্যরাত্রে ওই অন্ধকার চিরে পাতাল লোকের দ্বার খুলে যায়, আর এক ভয়ানক দুষ্ট শক্তি আস্তে আস্তে করে এগিয়ে চলে আসছে। ও গুহেশ্বরী, মৃত্যুকে আদেশ দেওয়া তান্ত্রিকা। ওর হাতে ধরে থাকা ৩২টা শুকনো দাঁত, সেই মহাযজ্ঞে প্রথম চরণ, যেটা ও ওর নাতি বগালার জন্য করতে যাচ্ছিল। আজকের এই মৃত দাঁত আমার বগলাকে নতুন জীবন দেবে। সময়কে বেঁধে দেওয়া যজ্ঞের বীজ, এই ৭ দিগন্তের রক্ষক দেবতা দন্ত আরাধনা পূর্ণ হওয়া পর্যন্ত এই পৃথিবীর কোনো প্রাণী এই স্থানটাকে যেন স্পর্শ না করে, এইটা আমার আদেশ। কারালাল পাতাল, বারিত পাতাল, বিরহ ছায়া, দংশী বিশালা, অসুর কালে ক্রিয়া জাগৃত হও, আরাধনা দন্তের ফল প্রকট হও। নাগরাজুর বাড়িতে কখনো না ভরা শূন্য স্থান ছিল। বিয়ের অনেক বছর পেরিয়ে যাওয়ার পরেও ওদের কোনো সন্তান ছিল না। অনেক মানও তার ব্রতের ফলস্বরূপ যখন ও জানতে পারে যে ওর সন্তান হতে চলেছে, তখন প্রথম স্ত্রী খুব প্রসন্ন হল। কিন্তু বাচ্চার জন্মের সময় অসহ্য যন্ত্রণা সইল, নিজের প্রাণ দিয়ে বাচ্চাকে জন্ম দিল। আর নবজাতকে দেখে মা সবসময়ের জন্যে জগৎ ত্যাগ দিল। বউয়ের প্রেম আর ত্যাগের চিহ্ন সেই ছোট্ট রামুকে নাগরাজু নিজের প্রাণের থেকেও বেশি সামলায়। কিন্তু মাকে ছাড়া বাচ্চাকে বড় করা কঠিন, আর রামু যাতে মায়ের স্নেহ পায় এইটা ভেবে নাগরাজু বিমলার সঙ্গে আবার বিয়ে করে, ওকে বাড়ি নিয়ে আসে। বিমলার রূপে সেই বাড়িতে আসা সৎমা রামুকে মায়ের ভালোবাসা দেওয়ার জায়গায় ওকে খুবই ঘেন্না করতে শুরু করলো। আমার হবু সন্তানের জন্যে, তার ভবিষ্যতের জন্যে যেই করেই হোক এই রামুটাকে বার করতেই হবে। যদি এই বিষের প্রভাবে রামু না মরে, তাও ওর মাথা নিশ্চয়ই খারাপ হবে। এবার তোর জীবন পাগল হয়ে শেষ হয়ে যাবে। বিমলা যেমনটা চেয়েছিল, রামু মরল না। কিন্তু এই বিষের জন্যে রামুর মানসিক সামঞ্জস্য হারিয়ে গেল। বিষ ওর মস্তিষ্কটাকে খুব বাজেভাবে প্রভাব করল। এবার রামু খিদে পেলেও কিছু বলতো না, যেখানে বসে থাকে সেখানেই পড়ে থাকে। যতক্ষণ কেউ না বলতো কোনো কাজ করতো না, এমনকি তেষ্টা লাগার সত্ত্বেও মুখ খুলে চাইতে পারতো না। ডাক্তার বাবু, আমার প্রথম স্ত্রীর থেকে জন্মানো আমার ছেলের এই অবস্থা হয়েছে। খিদে পেলেও বলতে পারে না, খাওয়ালে খায়, শোয়ালে শোয়। আমার ছেলে বেঁচে থেকেও যেন বেঁচে নেই। আমরা চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এটা অজ্ঞাত মানসিক রোগ, এটা কোনো শারীরিক রোগ নয়। কিছু বছর পরে বিমলার একটা ছেলে হয়, তার নাম রাখা হয় শক্তিবর্ধন। বিমলা ওকে ভালোবাসায় আদরে ভরিয়ে রেখেছিল। দেখো, ওই পাগল রামু যদি আমার ছেলে শক্তিবর্ধনের কাছে থাকে, সেও পাগল হয়ে যাবে। আমার কথা শোনো, রামুকে কোনো চেনা পরিচয়ের কাছে বাড়িতে রেখে দাও, এখান থেকে তাড়িয়ে দাও। নাগরাজুর ভালোবাসা আর বিমলার ঘেন্না রামুকে বাড়ি থেকে বার করে দেওয়ার স্থিতি পর্যন্ত নিয়ে আসে। আরে রামু, আমি তোকে যা বলি বুঝতে পারিস? তুই নিজের জিনিসটা বলতে পারিস না কেন? কোনো কাজ নিজে করতে পারিস না কেন? হে ঠাকুর! এমনভাবে কিছু বছর চলে গেল, কিন্তু রামুর মধ্যে কোনো পরিবর্তন আসলো না। একদিন, যদি আমাদের রামু এমনই থাকে, ও একটা সাধারণ মানুষ হতে পারবে না। আমার মামার গ্রামে একটা বৈদ্য আছে, শুনেছি অনেক মন্দবুদ্ধি লোকেদেরকে ভালো করে দিয়েছে। তুমি বললে
আমাদের রামুকেও ওখানে পাঠিয়ে দেওয়া হোক। মামাকে কালকে আসতে বলে দিই, উনি সাথে থেকে আমাদের রামুকে ভালো করে দেবে। বিমলার এই উপদেশে সহযোগ করে নাগরাজু কথাটা মেনে নিল যে তার সাদা সিধে ছেলে রামুকে চিকিৎসার জন্য পাঠাচ্ছে, কিন্তু এটা বিমলার একটা ষড়যন্ত্র। রামুকে কোনো চিকিৎসার জন্য পাঠানো হচ্ছিল না, বরং বিমলার আত্মীয় স্বজনের বাড়িতে চাকরের কাজের জন্য পাঠানো হচ্ছিল। এই সত্যটা নাগরাজু একেবারেই জানত না। ওদিকে রামুর অবস্থা পশুর থেকেও খারাপ ছিল। বিমলার আত্মীয় স্বজনরা রামুকে দিয়ে প্রচন্ড কাজ করাতো। দিনে একবার খাবার খেতে দিত, ওকে একটা জানোয়ারের মতন রাখত। ঠকে গেলেও ও কাজ থামাতো না, মালিক যা বলতো তাই করে থাকত। রামু ঠকে গেলে যে কমজোরিটা ওর মধ্যে আসতো, ওর ঘুমের মধ্যে আওয়াজ। গুহেশ্বরী যেই গাছটা লাগিয়েছিল, দন্তচরণ বৃক্ষ, তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিল, কালো শূদ্র শক্তির প্রতীকের রূপে। অনেকদিন ধরে দেখছি এই গাছটা তো বড় হয়ে চলেছে। এসব কাঠগুলো কেটে দিয়ে বাজারে বিক্রি করলে খুব ভালো দাম পাবো। গাছ থেকে যে কালো রক্তটা পড়েছিল, কোথা থেকে একটা সাপ বেরিয়ে আসলো। আর মজদুরটাকে কামড়ে তাকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিল। গাছের কাছে একটা ব্যক্তিকে মরে থাকা দেখতে গ্রামবাসীদের মধ্যে এই কথা শুরু হয়ে গেল যে গাছে কোনো ভূতুড়ে শক্তি রয়েছে। ওইদিকে নাগরাজু ছেলের কথা চিন্তা করে খুবই মন খারাপ ছিল। আমার ছেলের কি অবস্থা হয়েছে কে জানে, কে জানে কি খাচ্ছে। না বললে তো সে খায়ও না, না শোয়। ওর আবার কি? আমার বাড়ির লোকেরা ওকে দিনে 3 বার খাবার খেতে দেয়। ছেলের চিন্তা ছেড়ে ওর কথা ভুলে যাও। বিমলার চোখে শুধু অভিনয় ছিল, মনে শুধু ঘেন্না। দেখো, এই গাছে তো ফল লাগেই না। এর কাঠ দিয়ে তো চৌকাঠ তৈরি করতে পারবে। গ্রামের লোকেদের বলার মতন তো কোনো ভূত প্রেত নেই। চলো রে, কাজ করো। সেই ঘটনায় ওরা দুজনে ওখানে মারা যায়। লোকেদের মধ্যে ভয় আরো বেড়ে গেল। ওই গাছটাকে ভুতুড়ে গাছ বলে বলা হলো। রাত্রে গাছটা হাওয়ায় ঝুলে আরো ভয়ানকভাবে চিৎকার করতে থাকে। ওইদিকে যেতেও গ্রামবাসীরা ভয় পেতে শুরু করলো। নাগরাজুর ছেলের চিন্তা আরো বেড়ে চলেছে। বিমলার কথায় আর ভরসা না করে একদিন কাউকে না জানিয়ে ও রামুকে দেখতে বেরিয়ে পড়ল। রাজুর অবস্থা দেখে নাগরাজুর চোখে জল ভরে যায়। রামুর শরীরে ঢঙের কাপড় চোপড়ও নেই, কষ্ট করে বড় বড় পাথর বইছে। ওর চেহারায় ব্যথার বেশি শরীরের কষ্ট বোঝা যাচ্ছে। ছেলেকে জানোয়ারের মতন মজদুরি করতে দেখে নাগরাজু সহ্য করতে পারে না। রামু বাবা! তক্ষুনি বিমলার আত্মীয় স্বজনের কাছে গিয়ে ছেলেকে দিয়ে মজদুরি করানোর জন্য ওদেরকে বকে। আর তক্ষুনি ওর ছেলেকে নিয়ে গ্রাম সর্পবরণে ফেরত চলে আসে। বাবা, আমার ছেলের বুদ্ধি ঠিক হয়নি, মনে হয় সে এমনই থাকবে। বাবা নাগরাজ, পূর্বপুরুষরা বলে না, বিয়ে দিয়ে দিলে সব পাগলামি ঠিক হয়। এর বিয়ে দিয়ে দাও। সেই উপদেশের দরুন নাগরাজ সত্যবতী নামের এক গরিব যুবতীকে দেখে রামুর বিয়ে করিয়ে দিচ্ছে। সত্যবতী খুবই খুবই ভালো মেয়ে। রামুর অবস্থাকে ভালোভাবে বুঝেছে। একটা মা একটা পত্নীর মতন ওর সেবা করে, খুব ভালোবেসে ওর যত্ন নিচ্ছে। রামু, বলো রামু, যদি তোমার খিদে পেয়েছে তাহলে খিদে বলে চাইবে, চলো চাও। আ সত্যবতীর ভালোবাসার ধৈর্য দিয়ে রামু একটু একটু করে বদলাচ্ছে।
ছোট ছোট আওয়াজ দিয়ে কথা বলার চেষ্টা করছে। এই বাড়িতে ওর পাগল আর ওই বউটা থাকতে পারবে না। যদি বাড়িতে ওই পাগল আর আমার ছেলে শক্তিবর্ধনের পাগল ভাই থাকে, আমার ছেলের জন্য কোনো ভালো সম্বন্ধ আসবে না। বিমলার স্বামীকে ধমকাচ্ছে যে যদি রামী ওখানে থাকে তাহলে শক্তিবর্ধনের ভবিষ্যৎ বরবাদ হয়ে যাবে। বেচারা নাগরাজ, যে সবসময় বউয়ের কথা শুনতো, নিজের ছেলে আর বৌমাকে গ্রামের সীমানার ধারে পশুশালাতে পাঠিয়ে দেয়। ওইখানে সত্যবতী একটা বাচ্চার মতন মনের রামুকে খুব ভালোভাবে রাখে। ওকে ছোট ছোট কাজ করতে শেখায়। আস্তে আস্তে করে একটা সাধারণ মানুষ হিসেবে কে বড় হতে শেখায়। জানোয়ারদের পশুশালায় রামুর জীবন আস্তে আস্তে করে পাল্টাচ্ছিল। ঠিক সেই সময় সর্পবরণে গৃহেশ্বরীর প্রক্রিয়াটা পুরো হতে চলেছিল। রাত্রে ঘন কুয়াশার মাঝে দন্ত অর্চনার গাছটা ভয়ানক লাগছে। সেই ডালে প্রথমবার এক মুন্ডুর আকারের মতন দেখতে পাওয়া কাঁঠাল উঠছে। গুহেশ্বরী যে দাঁতগুলো পুঁতেছিল সেই ৩২টা দাঁতের শক্তি প্রথমবার ফলের রূপে বাইরে আসছে। সেই এক ফল ৩২টা বৌদের বলির আরম্ভ দেখাচ্ছে। পূর্ণিমার মধ্যরাত্রে হতে সেই ফলটা কালোভাবে চকচক করতে শুরু করে। তক্ষুনি ডাল থেকে ভেঙে নিচে পড়ে যায়। মুন্ডুটা সর্পবর্ণের গলি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার শুধু বলি চাই। ও সব থেকে আগে যে বউটাকে দেখতে পায়, সেই মুন্ডুটা বড় হয়ে যায়, মুখ খুলে যায়, আর সেই বউটাকে ভেতরে টেনে নেয়। বউয়ের চিৎকারটা তখনই বন্ধ হয়ে যায়। তারপর মুন্ডুটা সেই দুটো গতিতে গাছের কাছে পৌঁছে যায়। গাছের ডালের সাথে ধাক্কা খায়। আবার থেকে মুন্ডুর আকারের ফলে বদলে যায়। ফলটা দেখতে ভয়ানক আর কালো, তাই ওটাকে পাড়ার সাহস কেউ করছিল না। গ্রামে একের পর একে বউরা উধাও হচ্ছিল। রাত্রে আর কেউ বাইরে আসার সাহস করছে না। লোকেদের মধ্যে ভয় আরো বেড়ে চলেছে। গ্রামের সর্দার বৌদের উধাও হওয়ার তল্লাশি চালাচ্ছে। স্ত্রীরা কি করে আর কোথায় উধাও হচ্ছে এর রহস্য আমি নিশ্চয় জেনে ছাড়বো। ততদিন তোমরা সাবধানে থাকো। গ্রামের মুখিয়া এমন কোনো চেষ্টা ছাড়ল না যেটা সে না করে থাকলো, কিন্তু বৌদের উধাও হওয়ার কারণ কেউ জানতে পারল না। সর্পবরম গ্রামে বৌদের উধাও হওয়া এখনো চলেছে। এই ভয়ানক পরিস্থিতিতে নাগরাজ নিজের বড় ছেলে রামু আর বৌমা সত্যবতীকে মনে করে জানোয়ারের পশুশালার কাছে আসছে। মা সত্যবতী, গ্রামের অবস্থা ঠিক নেই। তুমি রাত্রে বের হইও না, ঘরেই থেকো। নাগরাজ তাদেরকে ঘটনার কথা জানিয়ে চলে তো গেল, কিন্তু রামুর জীবনে আরো একটা ভয়ানক কাল রাত্রি আসছিল। একদিন মধ্যরাত্রে জানোয়ারের পশুশালার পেছনে ছাগলগুলো ভয়ানকভাবে ডাকাডাকি করছিল। সেই আওয়াজটা শুনে সত্যবতী দেখতে আসে যে কি হয়েছিল। আরে ওটা কি? ওর পেছনে ঘোরার আগে মুন্ডুটা বড় হয়ে যায় আর সত্যবতীকে খেয়ে ফেলে। আর তক্ষুনি সেই মুন্ডুটা গাছের উপরে গিয়ে ফল হয়ে ঝুলে যায়। সত্যবতীর দন্ত অর্চনা গাছের আর একটা বলি হয়ে যায়। সতী, সতী। যখন সে বউকে আর দেখতে পারল না, বাচ্চার মতন মন রাখা সে রামু পাগলের মতন সারা গ্রামে খুঁজতে শুরু করলো। রামুর বাবা নাগরাজও তার সাথে মিলে বৌমাকে সারা গ্রামে খোঁজে।
একদিন যখন পড়োশি গ্রামের বাচ্চারা ওই ফলটাকে পাড়তে যায়, তার থেকে কালো রক্ত তাদের উপরে পড়ে। তারা ওই গাছের কাছেই মরে যায়। গাছটা গ্রামের লোকেদের মনে আরো ভয় বাড়াচ্ছে। আরে রামু, তুমি নাগরাজের ছেলে না? আমি তোমার বাবাকে চিনি। আমি শুনলাম নাকি তোমার স্ত্রী নিখোঁজ। তুমি এমন ঘুরো না, মহুয়াতে থাকা মন্ত্র কাকির সঙ্গে দেখা করো। ওই বয়স্কর উপদেশে রামু মন্ত্রজানা কাকির কাছে যায়। কাকি, সত্যি তো নেই, ছাগল চেঁচালো, আর সেই খুলি ফল। ও, রামু কথা বলতে পারছে না। আমার মনে হয় ও দুঃখিত, কারণ ও কথা বলতে পারছে না। রামুর দুঃখটা বুঝতে না পারা মন্ত্রজানা কাকি ভাবল যে রামু কিছু বলতে চায়। তখনই সে একটা ছোট বোতলে মূর্তি রামুকে দেয়, আর ওটা ধরে বেতালের জাপ করতে বলে, আর ওকে একটা মন্ত্র লিখে পাঠিয়ে দেয়। মন্ত্রজানা কাকির কথা শুনে রামু বেতালের মন্ত্র নিয়ে বেতাল পাহাড়িতে চলে যায়। কেউ যা কিছু বলুক, রামু যে প্রতিটা অক্ষর পালন করছিল সেটা ওর বউয়ের প্রেমের জন্যে একটা কঠোর তপস্যা শুরু করছিল। না খেয়ে দে না ঘুমিয়ে রামু 9টা দিন সারা দিন জাপ করছিল। এই অটল সাধনায় প্রসন্ন হয়ে বেতাল প্রকট হলো। আমি তোমার কঠিন তপস্যাতে প্রসন্ন হলাম। যা বর চাই তুমি বলো। একাগ্রতা দিয়ে তপস্যা করার পরেও মন্দবুদ্ধি হওয়ার কারণে রামু এটা বুঝতে পারছিল না যে ও কি চাইবে। আমার কি দরকার সেটা জেনে আসি। কি চাইতে হবে এটা না বুঝে আবার আসবো নিজের ভাঙা চড়া কোথায় বলে পাহাড় দিয়ে নিচে নেমে বাড়ির দিকে চলে যায়। মা, মা, বরদান, কি বরদান চাই? এর কথা আমি ভালোভাবে বুঝতে পারছি না। বরদান বরদান বলছে, বোধহয় আমাকে জিজ্ঞেস করছে আমার কি বরদান চাই। অনেক টাকা আর সোনা বরদানে চাই। বিমলার কথা মেনে ঠিক আছে বলে রামু ওখান থেকে যাচ্ছিল। যেতে যেতে ওর বাবার সঙ্গে দেখা হয়। মা, সোনা বরদান চাই বলছে। তোমার কি চাই? ছেলের ভাঙাচড়া কথায় কি হয়েছে এটা জিজ্ঞেস করে নাগরাজ বরদানের কথাটা বুঝে গেল। তোমার মা টাকা চাইছে। তোমার সঙ্গে ভালোবাসা নেই তার। টাকা নয়, তোমার জন্য বুদ্ধি আর শক্তি চাও। নিজের বুদ্ধি দিয়ে তুমি নিজের স্ত্রীকে খোঁজো। বাবার উপদেশ মেনে রামু তক্ষুনি বেতাল পাহাড়ের দিকে দৌড়ে চলে গেল, কিন্তু ততক্ষণে বেতাল অন্তর্ধান হয়ে গিয়েছিল। রামুর কঠোর সাধনায় বেতাল আবার প্রকট হলো। আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আগের বরদানের সঙ্গে তোমার আর কি চাই তুমি চেয়ে নাও। আমি সেই বরটাও তোমাকে দেব। বাবার উপদেশ মেনে আর সৎমার ইচ্ছাকেও মনে করে আমাকে বুদ্ধি আর শক্তি দিন, আর সৎমার বলা হিসাবে আমাকে অনেকগুলো সোনাও দিন। বেতাল যেই দুটো বরদান দিল, রামু তক্ষুনি গলার আওয়াজ আর স্মৃতি সব ফিরে এলো। মন্দবুদ্ধি থেকে রামু একটা পুরোপুরিভাবে বোঝদার লোকে পরিণত হলো। মন্দবুদ্ধি দূরে হয়ে গেল। আবার থেকে বলতে পারা রামু তক্ষুনি মন্ত্রজানা কাকির কাছে দৌড়ে যায়। কাকি, আমার সন্দেহ আছে যে সেই গাছটা আমার বউকে খেয়ে নিয়েছে। সেইখানে কিছু একটা আছে, অনেকেই মরেছে। রামুর কথায় মন্ত্রজানা কাকি এখন আসল কথাটা জেনে যায়। তক্ষুনি সে সর্প বরমের জন্য বেরিয়ে পড়ে। যখন মন্ত্রজানা কাকি সে ভুতুরে গাছের চারিদিকে মন্ত্ররঙ্গলি বানানোর চেষ্টা করে, গাছের চারিদিকে থাকা 7টা মন্দির
কঙ্কালের রূপে উঠে দাঁড়িয়ে পড়ে আর ভয়ানক চিৎকারের সাথে মন্ত্রবালা কাকের উপরে হামলা করে দেয়। মন্ত্রজানা কাকি নিজের জাদু দণ্ডটার হাওয়ায় উড়িয়ে দেয়। সাতটা কঙ্কালকে নিজের শক্তির মন্ত্র দিয়ে নষ্ট করে। কঙ্কালগুলো এক এক করে ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে। সাতটা কঙ্কাল যখন ভেঙে পড়ে যায়, মন্ত্রজানা কাকি নিজের শক্তির উপযোগ করে সব কটা ভাঙা হাড্ডিকে জুড়ে একটা পূর্ণ মানব কঙ্কালে বদলে দেয়। তোমাদেরকে এখানে রাখা লোকের ঠিকানা আমাকে বলো। মন্ত্রজানা কাকি যেই এমন আদেশ দিল, কঙ্কাল হাওয়ায় উড়ে যেতে শুরু করে। কাকিও নাটা ভূতের উপরে বসে ওর পেছন পেছন চলেছে। সেই কঙ্কাল গুহেশ্বরীর ঠিকানা ইয়ামকুনার গুহাটা দেখায়। গুহেশ্বরী আগের থেকে 32টা মুন্ডু জোগাড় করে রেখেছে আর পাথর হয়ে থাকা বগালার চারিদিকে রেখে ক্রিয়া শুরু করার তৈরি করছে। কঙ্কালের দেখানো রাস্তায় চলে মন্ত্রজানা কাকি গুহেশ্বরী গুহা পর্যন্ত পৌঁছায়। ভেতরে চলে যায়, পেছন পেছন নাটা ভূতও যায়। ব্রাম তাম হাম কালরো ও রাম ফাম ব্রাম ত্রাম ব্রাম। মন্ত্রজানা কাকি তক্ষণি ক্রিয়াটাকে থামিয়ে দেয়। তুমি এসব কেন করছো? এমন ভাবে জোরে জিজ্ঞাসা করে। গুহেশ্বরী যখন চুপ থাকে, যদি সত্যি কথা না বলো সর্প বন্ধনে বেঁধে ভস্ম করে দেব। মন্ত্রজানা কাকির এই ধমকিতে গুহেশ্বরী ভয় পেয়ে যায় আর নিজের নাতি বগালার জন্য এই ভয়ানক ক্রিয়াটা কেন করতে হলো তার গল্প শোনাতে শুরু করে দেয়। মন্ত্রজানা কাকির চেতাবনীতে গুহেশ্বরী পেছনে সরে আর নিজের ছেলেকে জন্ম দেওয়ার থেকে ওকে বড় করা আর শেষে ওর নাতি বগালা পাথর কি করে হয়ে গেল এই সব বলতে শুরু করে দেয়। আমার ছেলের পরিবারে অনেক চেষ্টা করার পর জন্ম হলো বগালা। ওকে দেখে আমার প্রাণে সন্তুষ্টি আসতো। যখন ওর 13 বছর হলো, অসুখে ওর মা বাবা চলে যায়। অনাথ হওয়া আমার এই নাতিকে আমি ইয়ামকুনা গুহায় নিয়ে আসি আর তাকে বড় করতে থাকি। একদিন আমি শক্তি পাওয়ার জন্য এক তন্ত্রবিদ্যা করছিলাম। সেটা একটা পুরনো শক্তিশালী বিদ্যা ছিল, কিন্তু আমার খারাপ কপাল, বিদ্যাটা উল্টো হয়ে গেল। সেই উল্টো বিদ্যা থেকে বেরিয়ে আসাই প্রাচীন শক্তি বন্দিখানে এসে যাওয়া বগলাকে একটা জ্যান্ত পাথর বানিয়ে দিল। তখন থেকে আমার বগলা ওই গুহায় পাথর হয়ে রয়েছে। নিজের নাতিকে বাঁচানোর জন্যে আমি ওই শূদ্র শক্তিকে প্রসন্ন করলাম, যাকে আমি পুজো করি। প্রথমে যে 32টা দাঁত তুমি পুঁতেছিলে, তার বিনিময়ে 32টা ফল ফুটবে। সে 32টা স্ত্রীর বলি নেবে। ওই ফলগুলোর বলি আর আমার নাতির মধ্যে কি সম্বন্ধ? সে 32টা খুলির ফল থেকে বের হওয়া আয়ুকে তোমাকে নিতে হবে। সেই বয়সকে যদি তন্ত্র অর্চনা ক্রিয়া করে বগলা পাথরের উপরে রাখো, তাহলে সে আবার বেঁচে উঠবে। তাই আমি 32টা দাঁত পুঁতেছিলাম নিজের নাতির প্রাণের জন্য, 32টা মেয়ে ছেলের বলি দিতে। আর এই ভয়ানক ক্রিয়াকে যখন আমি পুরো করতেই যাচ্ছিলাম, তুমি থামিয়ে দিলে। একটা প্রাণের জন্য এতগুলো বউদের বলি চাওয়া তোমার মতন বউয়ের জ্যান্ত থাকা উচিত না। মরে যা।
এইটা বলে মন্ত্রজানা কাকি একটা শক্তিশালী মন্ত্র পাঠ করতে শুরু করে দেয়। হাসবাগ্রি আস্তি সর্পবন্ধনা শক্তি শেষ। শক্তিশালী মন্ত্র দিয়ে ও গুহেশ্বরীকে আর পাথরের রূপে থাকা ওর নাতি বগালাকে ভস্ম করে দেয়। দুষ্ট শক্তি শেষ হয়ে যায়। মন্ত্রজানা কাকি তক্ষণি নিজে জাদু দণ্ড দিয়ে 32টা মুন্ডু ফলগুলো ভেঙে দেয়। তার মধ্যে থাকা সব বউদেরকে, বিশেষ সত্যবতীকে সাধারণ মানুষের মতন বাইরে বার করে। সতী, রামু আর সত্যবতী এক হয়। এরা দুজন যাদের জন্য এতগুলো বউ বাঁচল, সবার সাথে নিজেদের গ্রামে ফিরে যাচ্ছে। সেই সময় গুহেশ্বরীকে মৃত মনে হচ্ছিল। মৃত্যুকে জেতার বিদ্যা সে জানে, তাই সেই সময়ের জন্য সে নাটক করেছিল। যেই মন্ত্রজানা কাকি চলে যায়, পাথর হয়ে থাকা ও নাতির জায়গায় ও যায়। বগলাকে পুরোপুরি ধুলো বানিয়ে দেওয়া, সেটা দেখে ওর রাগ ফেটে পড়ে। আমার নাতিকে বাঁচানোর থেকে থামিয়ে পাথর থেকে ওকে ধুলোয় পরিণত করে থাকা মন্ত্রজানা কাকি, তোকে কখনো ছাড়বো না, তোর শেষ দেখবো। এটা গুহেশ্বরীর প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা করে সে উধাও হয়ে যায়। বাচ্চারা, এই গল্পে একটা মন্দবুদ্ধি ছেলেকে বাবার স্নেহ, বউয়ের সহযোগ আর ওর পরম ভক্তির চোতে শক্তি মিলল। শেষে ও নিজের বউকে বাঁচিয়ে নিল। যদি আমরাও প্রাণ ভরে পরিশ্রম করি, ফল নিশ্চয়ই পাওয়া যায়। আবার একটা গল্পর সাথে দেখা হবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না।